রেডি সবাই? জি মিস। পার্টিসিপেন্ট কম কেন? 71 অনলি। ম্যাম আপনার সাউন্ড শোনা যাচ্ছে না। আপনার সাউন্ডটা শোনা যাচ্ছে না ম্যাম। খুব আস্তে ম্যাডাম। নেট প্রবলেম মনে হয়, একটু অপেক্ষা করুন। এখন ক্লিয়ার? শুনতে পাচ্ছো তোমরা? সাউন্ড ক্লিয়ার? জি ম্যাম। Okay, our last topic in our syllabus is cost volume profit analysis. In briefly, it is known as CVP analysis. Okay. During our previous classes, we have known about cost, volume, and profit. What is cost? Cost means the amount spent to produce something or to acquire something. Okay. Volume means price multiplied by quantity. This is known as volume. And profit equal total revenue minus total cost or total expenditure. This is profit. There is a linkage, interlink relation between cost, volume, and profit. Okay. See, cost, volume, profit analysis is used to determine how changes in cost and volume affects the company's operating income and net income. Okay. দেখো আমরা যে প্রিভিয়াসলি যে প্রবলেমগুলো সলভ করে আসছি, এখানে আমরা বিভিন্ন ধরনের কস্ট সম্পর্কে আলোচনা করেছিলাম। যেমন ধরো ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট, আবার হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, ফ্যাক্টরি কস্ট, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কস্ট। ওকে, এখন যত ধরনের কস্টের কথাই আমরা বলি না কেন, এই যে কস্টের সাথে ভলিউমের একটা রিলেশন আছে, এবং এই যে কস্ট এবং ভলিউম চেঞ্জের সাথে সাথে একটা কোম্পানির ইনকামের পরিমাণটাও কিন্তু চেঞ্জ হয়। এখন আমাদের প্রশ্ন হচ্ছে চেঞ্জের ডিরেকশনটা কেমন, কতটুকু চেঞ্জ হচ্ছে। এই যে দেখো, আমরা ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। ফিক্সড কস্টের বিষয়টা কি ছিল? ফিক্সড কস্ট ইজ ফিক্সড ইন টোটাল, ভেরিয়েবল ইন পার ইউনিট। ফিক্সড কস্টের কথা যদি আমরা টোটালি ইন টোটাল চিন্তা করি, দেন ফিক্সড কস্ট কি? Fixed, always fixed. If you produce 0 units, then if it is 100, and for 100 unit, the fixed cost will be 100. মানে হচ্ছে তুমি যদি 0 ইউনিট প্রডিউস করলে যা দিবা, একদম 100 ইউনিট যদি প্রডিউস করো একই অ্যামাউন্ট তুমি পেমেন্ট করবে। এটা হচ্ছে ফিক্সড কস্ট। আচ্ছা, আর ভেরিয়েবল কস্টের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? ভেরিয়েবল কস্ট ইজ ফিক্সড ইন পার ইউনিট, ভেরিয়েবল ইন টোটাল। ভেরিয়েবল কস্টের বিষয়টা হচ্ছে তুমি যতক্ষণ প্রোডাকশন লেভেল বাড়াতে থাকবা অথবা চেঞ্জ করবা, ততক্ষণ পর্যন্ত তোমার ভেরিয়েবল কস্টের পরিমাণ চেঞ্জ হবে। ওকে, এখন আমরা একটা কথা বলতেছি, পার ইউনিট বেসিস একটা কম্প্যারিজন আসছে। দেখো, ভেরিয়েবল কস্ট ইজ ফিক্সড ইন ইউনিট, ফিক্সড পার ইউনিট। ধরো আমার 1 ইউনিটের জন্য যদি 6 টাকা ভেরিয়েবল কস্ট হয়, তাহলে যদি আমি 100 ইউনিটও যদি প্রডিউস করি, 100 ইউনিটের জন্য টোটাল হবে 600, কিন্তু পার ইউনিট 6 কিন্তু চেঞ্জ হচ্ছে না। কিন্তু ফিক্সড কস্টের ক্ষেত্রে কি হচ্ছে? ফিক্সড কস্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার প্রোডাকশন লেভেল যত বাড়বে, পার ইউনিট ফিক্সড কস্ট ততই কমতে থাকবে। ধরো 50 ইউনিটের জন্য তুমি দিচ্ছ 100 টাকা মনে করো, তাহলে 40 ইউনিটের জন্য দিবা 100 টাকা, 100 ইউনিটের জন্য দিবা 100 টাকা। তাহলে এটাতে আমরা কি বুঝতে পারছি? with the increase in the production level or level of activity, per unit fixed cost will decrease. ওকে, তাহলে এই যে দেখো, দুইটা বিষয়ের কিন্তু একটা কি আছে? অপোজিট অ্যাকশন রিঅ্যাকশন আছে। একটা দেখা যাচ্ছে পার ইউনিট ফিক্সড, আর একটা কি হচ্ছে? পার ইউনিট ভেরিয়েবল। তাহলে এই দুইটা মিলিয়ে একটা কোম্পানির প্রফিটের উপরে কিভাবে প্রভাব ফেলে, এই প্রভাবটা আলোচনা করার বিষয় হচ্ছে কস্ট, ভলিউম, প্রফিট অ্যানালাইসিস। আন্ডারস্ট্যান্ড? এর আগে একটা বিষয় আমি তোমাদেরকে বলি, তোমরা কি ব্রেক ইভেন অ্যানালাইসিস পড়ছো? ব্রেক ইভেন পয়েন্ট
ইকোনমিক্সে পড়ার কথা, পড়ছো তোমরা? মিস পড়ছিলাম কিন্তু ভুলে গেছি মিস। মনে আছে কার দেখি? সিম্পলি আইডিয়াটা দাও, অনেক কিছু বলার দরকার নেই, সিম্পল আইডিয়াটা দাও। ম্যাম যে সময়টা আমরা ওই যে ইনভেস্টমেন্টটা করব বা যে আমাদের যে কস্টটা থাকবে ওটা ম্যাম পার হয়ে আমরা প্রফিট করা শুরু করব। হ্যাঁ, আর ব্রেক ইভেন পয়েন্টটাকে হচ্ছে কি, এটা হচ্ছে তোমার নো প্রফিট নো লস। তার মানে কি, যে পরিমাণ প্রোডাকশন করলে, প্রডিউস করলে তোমার টোটাল রেভিনিউ এবং টোটাল কস্টের পরিমাণ সমান হবে, তাহলে সেটাই হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। বুঝতে পেরেছো? ব্রেক ইভেন পয়েন্ট, টোটাল রেভিনিউ ইকুয়াল টোটাল কস্ট, তার মানে কি প্রফিট জিরো, যেহেতু প্রফিট ইকুয়াল রেভিনিউ মাইনাস কস্ট। তো ব্রেক ইভেন পয়েন্ট আমাদের এখানে একটু প্রয়োজন হবে। দেখো, it is a method of cost accounting that looks at the impact that varying level of cost and volume have an effect on operating profit. It is also known as break-even analysis. কেন ব্রেক ইভেন অ্যানালাইসিস বলা হচ্ছে? কারণ এখানে আমাকে প্রথমে দেখতে হবে ব্রেক ইভেন পয়েন্ট কত। ব্রেক ইভেন পয়েন্টের আগের এরিয়াটা হচ্ছে কি, গ্রাফে লস এরিয়া, আর ব্রেক ইভেন পয়েন্টের পরের এরিয়াটাকে কি বলা হয়? প্রফিট এরিয়া। আমার এখানে আমি গ্রাফ অ্যাড করছিলাম, এই যে গ্রাফটাতে একটু দেখো তোমরা, এখানে হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট, ঠিক আছে? একটা হচ্ছে রেভিনিউ, এই যে জিরো থেকে যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে কি সেলস কার্ভ, আর 10,000 থেকে যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে কস্ট কার্ভ। দেখো, টোটাল কস্ট কার্ভ শুরু হয়েছে 10,000 থেকে, কারণ 10,000 হচ্ছে এখানে ফিক্সড কস্ট। তো ফিক্সড কস্টের এরিয়াটা দেখো, জিরোতে 10,000 প্রডিউস করলো 10,000, তুমি যদি 60,000 প্রডিউস করো তাও 10,000। আচ্ছা, এরপরে এখন এই যে পয়েন্টে এসে দেখো রেভিনিউ কার্ভ এবং কস্ট কার্ভ ইন্টারসেক্ট করে, তাহলে এই পয়েন্টটাই হচ্ছে কি ব্রেক ইভেন পয়েন্ট। তার মানে এই পয়েন্টে এসে টোটাল রেভিনিউ এবং টোটাল কস্ট সমান হচ্ছে। আচ্ছা, এই পয়েন্টে দেখো, এই পয়েন্টে দেখো এখানে, তাহলে আমার কি হচ্ছে, যদি 50,000 প্রডিউস করে একটা কোম্পানি, তাহলে তার প্রফিটের পরিমাণ হবে জিরো, ঠিক আছে? এই যে ব্রেক ইভেন পয়েন্ট, ব্রেক ইভেন পয়েন্টের আগের এরিয়াটাকে বলা হয় লস এরিয়া, আর ব্রেক ইভেন পয়েন্টের পরে যত ইউনিট প্রডিউস করো এটা হবে কি প্রফিট এরিয়া, কারণ এই পয়েন্টে প্রফিট জিরো। এখন এরপর থেকে কোম্পানি কি হবে, আগে সবগুলো কস্ট এবং রেভিনিউ কন্ডিশন যদি ঠিক থাকে, কোম্পানি প্রফিট আর্ন করা শুরু করবে। এই পয়েন্টের পরে 50,000 ইউনিটের পরে কোম্পানির প্রোডাকশন লেভেল যত বাড়বে, দেখো প্রফিট এরিয়া কি হবে তত বড় হচ্ছে। খেয়াল করছো? এই যে ইন্টারসেকশন পয়েন্ট থেকে তুমি যতই উপরে যাবা, তোমার প্রফিট এরিয়া তত কি হবে, বড় হবে। কারণ কি? কারণ হচ্ছে এখানে প্রোডাকশন লেভেল বাড়ানোর সাথে সাথে তোমার ফিক্সড কস্ট পার ইউনিট ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, যার কারণে দেখা যাবে আমার প্রফিটের পরিমাণ বেড়ে যাবে। ওকে, আচ্ছা, তো এখানে আমার টোটাল মোটামুটি সবকিছু তোমরা পড়লে বুঝতে পারবা, এভাবে দেওয়া আছে। আমি তোমাদেরকে অ্যাজাম্পশন গুলো পড়াই, প্র্যাকটিক্যাল প্রবলেমে নিয়ে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে কিছু অ্যাজাম্পশন আছে। সিবিপি অ্যানালাইসিস হচ্ছে আসলে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং টুলস, ঠিক আছে? কস্ট অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং যে অ্যানালাইসিস গুলো করবে, এগুলো হচ্ছে কি ফর ইন্টারনাল রিপোর্টিং। ইন্টারনাল রিপোর্টিং মানে এগুলো কোম্পানির সাথে যারা ইনভলভ আছে ওরাই শুধুমাত্র জানবে এবং দেখবে, ওরাই ডিসিশন মেকিং এর কাজে ইউজ করবে। এক্সটার্নাল রিপোর্টিং এর জন্য হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাই এক্সটার্নাল রিপোর্টিং এর কাজে ইউজ হবে। দেখো, in performing CBP analysis there are several assumptions made, including দেখো, fixed and variable cost patterns can be established with reasonable accuracy. That means
আমরা ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট সম্পর্কে যে আইডিয়াটা নিব, যে অ্যাজাম্পশনটা নিব, সেটা মোটামুটি অ্যাকুরেট। এখানে ভুল হওয়ার খুবই কম চান্স। নেক্সট ওয়ান দেখো, টোটাল ফিক্সড কস্ট অ্যান্ড ভেরিয়েবল কস্ট পার ইউনিট উইল নট চেঞ্জ ডিউরিং দ্য পিরিয়ড আন্ডার কনসিডারেশন। সাপোজ আমরা আগামী 6 মাসের জন্য অ্যানালাইসিস করব, ধরে নেওয়া হবে আগামী 6 মাসের জন্য আমার টোটাল ফিক্সড কস্ট এবং পার ইউনিট ভেরিয়েবল কস্টের কোনো চেঞ্জ হবে না। সেলিং প্রাইস উইল রিমেইন কনস্ট্যান্ট এট অল সেলস ভলিউম। আরেকটা বিষয়, তুমি 1 ইউনিট যে দামে সেল করবা, 100 ইউনিট একই দামে সেল করবা, সেলিং প্রাইস কনস্ট্যান্ট থাকবে। Factor price per unit, that is material price, wage rates will remain constant at all sales volume. Next one, efficiency and productivity will remain unchanged during the period under consideration. Efficiency and means cost efficiency and employee productivity. মানে কি, একটা কোম্পানি একই দাম ফ্লোতে একই মোশনে কাজ করতে থাকবে। মনে করো কোনো মাসে প্রোডাকশন হলো কি, একজন এমপ্লয়ি 10 ইউনিট প্রডিউস করলো, পরের মাসে 12 ইউনিট প্রডিউস করলো, তারপরের মাসে কিন্তু 8 ইউনিট প্রডিউস করলো, এরকম হবে না। কারণ হচ্ছে এই যে প্রোডাক্টিভিটি রেশিও, প্রোডাক্টিভিটি হচ্ছে একজন এমপ্লয়ি অথবা একটা ইউনিটের ম্যাটেরিয়াল দিয়ে আমি কতটুকু আউটপুট পাচ্ছি, আউটপুট রেশিও, ইনপুট আউটপুট রেশিওটাই হচ্ছে প্রোডাক্টিভিটি। এখন প্রোডাক্টিভিটি রেশিও যদি চেঞ্জ হয় একটা কোম্পানির, তাহলে কি হবে, প্রোডাক্টিভিটি রেশিও যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু আমার টোটাল হিসাব মিলে যাবে, সরি চেঞ্জ হয়ে যাবে। যদি প্রোডাক্টিভিটি কমে তাহলে দেখা যাবে আমার কস্টের পরিমাণ বেড়ে যাচ্ছে, অথবা যদি প্রোডাক্টিভিটি বাড়ে তাহলে দেখা যাবে কস্টের পরিমাণ কমবে। তাহলে এফিশিয়েন্সি এন্ড প্রোডাক্টিভিটি উইল রিমেইন আনচেঞ্জড ডিউরিং দ্য পিরিয়ড আন্ডার কনসিডারেশন। আচ্ছা, আউটপুট ইজ দ্য অনলি রেলিভেন্ট ফ্যাক্টর এফেক্টিং কস্ট এন্ড রেভিনিউ। আমাদের গ্রাফে যেটা দেখেছিলাম আমরা, এই যে গ্রাফটাতে দেখো কস্ট এবং রেভিনিউ কার্ভ চেঞ্জ হচ্ছে শুধুমাত্র আউটপুট চেঞ্জের মাধ্যমে, এখানে অন্য কোনো বিষয়কে কনসিডার করা হচ্ছে না। আদার ফ্যাক্টরস রিমেইনিং কনস্ট্যান্ট। ওকে, শুধুমাত্র আউটপুট চেঞ্জের সাথে সাথে আমার প্রোডাকশন লেভেল চেঞ্জের সাথে সাথে কস্ট এবং রেভিনিউ চেঞ্জ হবে। ওকে, the volume of production will be equal to the volume of sales, that is accretion and decretion to inventory level will be insignificant during the period. এক কথায় কোনো আনসোল্ড স্টক থাকবে না। তুমি যদি 50 ইউনিট প্রডিউস করো 50 ইউনিট সোল্ড হবে, 100 ইউনিট প্রডিউস করলে 100 ইউনিট সোল্ড হবে। ওকে, আচ্ছা, if a company sells more than one product, they are sold in the same mix. এখন আচ্ছা, মনে করো একটা কোম্পানি 3টা প্রোডাক্ট প্রডিউস করছে, প্রোডাক্ট এ, প্রোডাক্ট বি, প্রোডাক্ট সি, and the company produces product in the ratio of 3:2. That means a unit প্রোডাক্ট এ যদি 3 ইউনিট প্রডিউস করে, বি প্রোডাক্ট প্রডিউস করবে 2 ইউনিট, সি প্রোডাক্ট প্রডিউস করবে 2 ইউনিট, 3:2 রেশিও। এখন আমরা যদি 6 মাসের একটা টেন্টেটিভ পিরিয়ড নিই, যেটা নিয়ে আমরা সিবিপি অ্যানালাইসিস করব, ডিউরিং দিস পিরিয়ড দি প্রোডাকশন রেশিও, প্রোডাক্ট মিক্স রেশিও উইল রিমেইন কনস্ট্যান্ট 3:2। এটা কখনো কমবেও না আবার কখনো বাড়বেও না। বুঝতে পেরেছো? তাহলে সিবিপি অ্যানালাইসিস করার জন্য আমাদেরকে কি এই কন্ডিশনগুলো অবশ্যই প্রথমে ফুলফিল করতে হবে। লাস্ট দেখো, সিবিপি অ্যানালাইসিস রিকোয়ার্স দ্যাট অল দ্য কোম্পানিজ কস্ট ইনক্লুডিং ম্যানুফ্যাকচারিং, সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট বি আইডেন্টিফাইড অ্যাজ ভেরিয়েবল অর ফিক্সড। আমি এই পয়েন্টটা বলতে চাচ্ছিলাম যে আমরা এর আগে বিভিন্ন ধরনের কস্ট দেখেছি, ঠিক আছে, তোমার ফ্যাক্টরি কস্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, সেলিং কস্ট। সিবিপি অ্যানালাইসিস করার সময় আমরা আগে সব ক্লাসিফিকেশন মাথা থেকে জেনে ফেলবো। আমরা সব কস্টকে 2টা ভাগে ভাগ করব, সেটা হচ্ছে কি ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট। যেমন ধরো কস্ট শিটে আমরা কি করছিলাম, কস্টগুলোকে অনেক ওয়াইড ক্লাসিফিকেশন কিন্তু ইউজ করছিলাম। প্রথমে ছিল প্রাইম কস্ট, ওভারহেড, আবার প্রাইম কস্ট ওভারহেড কি আমরা 3 ভাগে ভাগ করছি, কি কি, ফ্যাক্টরি ওভারহেড, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। কিন্তু এখানে এই ধরনের কোনো ক্লাসিফিকেশন আমরা করব না। আমরা এখানে কি করব, সব কস্টকে 2টা ক্যাটাগরিতে ক্লাসিফাই করব, ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট। ওকে, এখানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দেওয়া আছে, আমি ডিসকাশনে যাচ্ছি না, তোমরা নিজেরাই পড়বা। এখন আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমে যাব এবং তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে
এখানে আমি শীটে যা যা ইনক্লুড করছি থ্রুলি পড়বা, কারণ এই শীটটা যদি তোমরা কমপ্লিট করো এখানে সিডিপি অ্যানালাইসিসে আর না বোঝার মতো কিছু থাকবে না। বুঝতে পেরেছো? আমি প্র্যাকটিক্যাল প্রবলেম শুরু করি, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। ম্যাডাম শীটটা আপলোড করে দিন। হ্যাঁ, শীট তো অবশ্যই দিব। তোমরা দেখতে পাচ্ছ? দেখো, মডার্ন কোম্পানি লিমিটেড প্রোভাইডস দি ফলোইং ইনফরমেশন ডিউরিং মে 2020। এই ডকুমেন্টটা আমি কিন্তু মেল করে দিছি। সাজিদ কি মনে হয় করছে? সাজিদ চেক করছো তুমি? সাজিদ ম্যাম একটা ম্যাটেরিয়াল দিছে, চেক করি না অবশ্য, দিছে ম্যাম এরকমটা। আচ্ছা, সিবিপির উপর আমি ওয়ার্ড ফাইলটাও দিয়ে দিব। জি মিস, হ্যালো হ্যাঁ বলো। মিস, আমি দিছি মিস, এটা আপলোড করে দিছি। আপলোড করছো, ঠিক আছে। ওয়ার্ড ফাইলও দিয়ে দিব, মেল করে দিব, আপলোড করে দিও। এখানে আমি ম্যাথমেটিক্যাল সাইডে যা যা কভার করছি সবকিছু কিন্তু ওয়ার্ড ফাইলে দেওয়া আছে, একদম ডিটেইলস ডিসকাশন আছে, পড়লে বুঝতে পারবা। আর এখান থেকে তো যদি মনোযোগী হয় আশা করি ক্লিয়ার হয়ে যাবে। দেখো, মডার্ন কোম্পানি লিমিটেড প্রোভাইডস দি ফলোইং ইনফরমেশন ডিউরিং মে 2020। সেলিং প্রাইস পার ইউনিট টাকা 60, ভেরিয়েবল কস্ট পার ইউনিট টাকা 20, ফিক্সড কস্ট টোটাল। দেখো এখানে ফিক্সড কস্ট যেটা দেওয়া আছে এটা কিন্তু পার ইউনিট না, এটা হচ্ছে টোটাল। সেলস ভলিউম 50,000 ইউনিটস। এরপরে দেখো, রিকোয়ার্ড প্রিপেয়ার সিবিপি ইনকাম স্টেটমেন্ট। সিবিপি ইনকাম স্টেটমেন্ট যদি আমরা করতে যাই, দেখো ইনকাম স্টেটমেন্ট আমরা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং একটা করেছি, ঠিক না? ঠিক কি না? এরপরে কস্ট শিট যেটা করলাম কস্ট অ্যাকাউন্টিং এ, সেটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ইনকাম স্টেটমেন্ট। বুঝতে পেরেছো? এরপরে এখন এটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পার্টের ইনকাম স্টেটমেন্ট, সিবিপি ইনকাম স্টেটমেন্ট। তো সিবিপি ইনকাম স্টেটমেন্টে খুব বেশি ঝামেলা নেই, যেহেতু এখানে আমার কস্টের ক্লাসিফিকেশন খুবই কম, ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট। আচ্ছা, তো সিবিপি ইনকাম স্টেটমেন্টের দেখো ফরম্যাট, দেখো মডার্ন কোম্পানি ইনকাম স্টেটমেন্ট for the month ended on May 31, 2020। দেখলো আমার আগের ইনফরমেশন কি ছিল? সেলিং প্রাইস পার ইউনিট, ভেরিয়েবল কস্ট আছে পার ইউনিট, তোমরা ডাটাগুলো একটু দেখে নাও। 60, 20, ফিক্সড কস্ট, সেলস ভলিউম। তো দেখো এখানে প্রথমে সেলস আমি বের করলাম, 50,000 ইউনিট সেলস, পার ইউনিট হচ্ছে 60 করে। প্রথমে ভেরিয়েবল কস্ট মাইনাস করব। ভেরিয়েবল কস্ট ইকুয়াল 20 পার ইউনিট ছিল, মাল্টিপ্লাইড বাই 50,000 ইউনিটস ইকুয়াল কন্ট্রিবিউশন মার্জিন। আচ্ছা, এই কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে 20 লাখ মাইনাস ফিক্সড কস্ট কত ছিল? 15 লাখ। তাহলে 15 লাখ যদি আমি মাইনাস করি তাহলে পাবো কি? নেট প্রফিট। সিবিপি ইনকাম স্টেটমেন্ট।
দুইটা ধাপে আমার নেট প্রফিট ক্যালকুলেট করা হচ্ছে। নেক্সট ওয়ান দেখো, ক্যালকুলেট ব্রেক ইভেন পয়েন্ট ব্রেক ইন ইউনিটস অ্যান্ড ইন টাকা। তার মানে হচ্ছে আমার এখানে প্রশ্নটা বুঝতে হবে, ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে কি জিরো প্রফিট সিচুয়েশন, তাহলে কত ইউনিট প্রডিউস করলে, প্রশ্নটা হচ্ছে এমন কত ইউনিট প্রডিউস করলে আমি ব্রেক ইভেন পয়েন্টে যেতে পারবো এবং কত টাকা সেল করলে ব্রেক ইভেন পয়েন্টে আসতে পারবো। দুইটা বিষয়, ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস মানে কত ইউনিট সেল করতে হবে, আর একটা হচ্ছে ইন টাকা, টাকা দিয়ে বোঝাচ্ছে কত টাকার সেলস, যদি সেলস করি তাহলে আমার ব্রেক ইভেন পয়েন্ট আমি পৌঁছাতে পারবো। তাহলে আমাদের এখানে ফর্মুলা আছে আলাদা করে। দেখো, ব্রেক ইভেন পয়েন্ট ক্যালকুলেট করার জন্য আমাদের আগে দুইটা বিষয় ক্যালকুলেট করতে হবে। একটা হচ্ছে কন্ট্রিবিউশন রেশিও, কন্ট্রিবিউশন রেশিও ইকুয়াল কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই সেলস। এটা আমরা আমাদের ইনকাম স্টেটমেন্টে দেখব। কন্ট্রিবিউশন মার্জিন কত? 20 লাখ, সেলস 30 লাখ, তাহলে কন্ট্রিবিউশন রেশিও ইকুয়াল 0.666.7। এখানে একটা বিষয় হচ্ছে তোমার ডেসিমালের পরে যত বেশি নিবা ততই ভালো অ্যাকুরেট আসবে। আরেকটা বিষয় হচ্ছে কন্ট্রিবিউশন পার ইউনিট। কন্ট্রিবিউশন পার ইউনিট হচ্ছে ফর্মুলা হচ্ছে সেলস পার ইউনিট মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট। সেলস পার ইউনিট ছিল 60, ভেরিয়েবল কস্ট পার ইউনিট 20, তাহলে আমার কন্ট্রিবিউশন পার ইউনিট হচ্ছে 40। ওকে, আচ্ছা এখন আসো, ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট ইকুয়াল ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। ফিক্সড কস্ট ছিল 15 লাখ মাল্টিপ্লাইড বাই 40, 37,500। আচ্ছা, আর ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা ফর্মুলা হচ্ছে ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। এখানে এটা আমার আসছে 22,49,999। ওকে, এখানে ডেসিমালের কারণে একটু চেঞ্জ আসছে, এটা আমরা আরেকটা ফর্মুলা ইউজ করতে পারি। ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা ইকুয়াল, দেখো কত ইউনিট এখানে সেল করতে হচ্ছে, দেখো ইউনিট সেলস প্রাইস ইনটু ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট। আমার সেলিং প্রাইস কিন্তু সবসময় সেম 60, ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট কত এখানে 37,600, তাহলে আমার ব্রেক ইভেন পয়েন্ট টাকা হচ্ছে কত 22,50,000। তুমি যেভাবে করো দুইটাই অ্যাকুরেট। ক্লিয়ার? বুঝো নাই কে বলো? কি সমস্যা বলো? ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট আর ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট আর ইন টাকার মধ্যে ডিফারেন্সটা কি? হুম বুঝি নাই। ইউনিটে মানে ইন ইউনিট আর ইন টাকার মধ্যে ডিফারেন্সটা কি? ব্রেক ইভেন পয়েন্ট একটা ইউনিটে বের করলাম, ইউনিট আর একটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকাতে বের করলাম, সেটা কি? আচ্ছা, আমি তোমাদেরকে এটা গ্রাফ থেকে দেখাই। ওয়ার্ড ফাইল শো হচ্ছে? নো ম্যাম। এই যে দেখো, এই গ্রাফটাতে দেখো 50,000 ইউনিট এসে কি হলো, এই দুইটা কার্ভ, কস্ট কার্ভ এবং সেলস কার্ভ। উপরেরটা হচ্ছে সেলস কার্ভ এখানে, আর নিচেরটা কি কস্ট কার্ভ। সেলস কার্ভ হচ্ছে রেভিনিউ কার্ভ, আর এটা তো কস্ট কার্ভ। তার মানে এই পয়েন্টে এসে কি হলো, টোটাল রেভিনিউ এবং টোটাল কস্টের পরিমাণ সমান হলো। তাহলে এক্ষেত্রে কি দেখাচ্ছে, যদি কোম্পানি 50,000 ইউনিট প্রডিউস করে তাহলে তার কোনো প্রফিটও হবে না, লসও হবে না। 50,000 এর আগে পর্যন্ত লস। দেখো কেন লস, এখানে তোমার রেভিনিউর পরিমাণ কস্টের চাইতে কম, কস্ট কার্ভ উপরে 50,000 এর আগে পর্যন্ত। আবার 50,000 এর পরে গিয়ে কি হচ্ছে, রেভিনিউ কার্ভ কস্ট কার্ভের উপরে। ঠিক আছে, এর জন্য এই 50,000 হচ্ছে ব্রেক ইভেন ইউনিটস। মানে আমি যদি 50 ইউনিট প্রডিউস এবং সেল করি, আমার প্রতিষ্ঠানে
জিরো প্রফিট কন্ডিশনে আমি পৌঁছাতে পারবো। এটা হচ্ছে ইন ইউনিট, ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট। এরপরে এখানে এসে দেখো, এটা এই পয়েন্টটা, এই যে 50 ইউনিট যদি প্রডিউস করি, তাহলে একটা কোম্পানির এখানে কস্ট এবং রেভিনিউ পরিমাণ কত হচ্ছে, ধরে নিলাম এটা 22,500, আমরা এটা ধরে নিলাম। তার মানে কি 50,000 ইউনিট যদি কোম্পানি প্রডিউস এবং সেল করে, তার আয়ের পরিমাণ এবং ব্যয়ের পরিমাণ সমান হবে। তার মানে কি কোম্পানিকে কত টাকার সেল করতে হবে, এখানে ডলার দেওয়া আছে, কত ডলারে সেল করতে হবে আমরা ধরে নিলাম এই যে কার্ভ বরাবর 22,500 ইউনিটস। ক্লিয়ার? এটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা, মানে কত টাকার প্রডিউস করতে হবে, সেল করতে হবে। এদিকেরটা হচ্ছে টাকা ভার্টিক্যালি, আর হরাইজন্টালিটা কি ইউনিট। আশা করি বুঝতে পারছো। আমরা নেক্সট রিকোয়ারমেন্টে দেখি, মার্জিন অফ সেফটি। মার্জিন অফ সেফটি বলতে বোঝায়, 3 নম্বরে দেখো, ক্যালকুলেট মার্জিন অফ সেফটি। মার্জিন অফ সেফটি হচ্ছে আমার বর্তমানে যে প্রোডাকশন লেভেল আছে এটার সাথে ব্রেক ইভেন পয়েন্টের ডিফারেন্স কত, সেটা ইউনিটের পরিমাণে কত ডিফারেন্স আর টাকার পরিমাণে কত ডিফারেন্স। দেখো আমার সেলস ভলিউম কত, সেলস ভলিউম কত 50,000, ওকে, আর ব্রেক ইভেন সেলস কত 37,500 ইউনিট, আর টাকার পরিমাণে ধরে নিলাম আমরা রাউন্ড ফিগারটাই নিই 22,50,000 টাকা। আচ্ছা, তাহলে দেখো মার্জিন অফ সেফটি ইন ইউনিটস, অ্যাকচুয়াল সেলস ইউনিটস মাইনাস ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটস, 12,500 ইউনিটস। অ্যাকচুয়াল সেল আমার প্রশ্নে দেওয়া আছে, ব্রেক ইভেন পয়েন্ট সেলস ইউনিট আমরা ক্যালকুলেট করে বের করছি। এরপরে মার্জিন অফ সেফটি ইন টাকা, অ্যাকচুয়াল সেলস ইনকাম স্টেটমেন্টে দেখো অ্যাকচুয়াল সেলস কত 30 লাখ, ব্রেক ইভেন সেলস কত, সেফটি কত 7,50,000। এটা আমরা একইভাবে ক্যালকুলেট করতে পারি। এই যে মার্জিন অফ সেফটি ইউনিট 12,500, এটাকে আমরা পার ইউনিট সেলিং প্রাইস দিয়ে যদি মাল্টিপ্লাই করি, তাও কিন্তু মার্জিন অফ সেফটি টাকা বের হবে। ক্লিয়ার? ম্যাডাম আমাদেরকে দুইটাই দেখাইতে হবে না, যে কোনো না একটা না দেখালে না হবে? না, আমি এটা তোমাদের বোঝার জন্য করছি, যে কোনো একটা করবা। তাহলে আমি রিকোয়ারমেন্ট 4 এ যাচ্ছি, 3 তে কারো কোনো প্রবলেম আছে? Number 4, calculate the required sales in Taka and in units to earn profit 7,50,000। প্রশ্নটা কি বুঝো? প্রথমে আমার বর্তমানে প্রফিট লেভেল কত 5 লাখ, এখানে দেখো নেট প্রফিট 5 লাখ। এখন বলা হচ্ছে 5 লাখের জন্য এখানে আমি প্রডিউস করছি কত 50,000। এখন বলা হচ্ছে আমি যদি 7 লাখ, সরি যদি 7,50,000 প্রফিট আর্ন করতে চাই, এই যে 5 লাখের পরিবর্তে আমি যদি 7,50,000 আর্ন করতে চাই, তাহলে আমাকে কত ইউনিট প্রোডাক্ট প্রডিউস এবং সেল করতে হবে। ঠিক আছে, এখন ইউনিটের পরিমাণে কত হবে এবং কত টাকার প্রোডাক্ট সেল করতে হবে, টাকার পরিমাণ এবং ইউনিটের পরিমাণ দুইটাই বের করতে হবে। তাহলে আমরা আসি ফর্মুলাতে আসি। দেখো রিকোয়ার্ড সেলস ইউনিটস ফর্মুলা হচ্ছে, দেখো এফসি হচ্ছে ফিক্সড কস্ট, তোমরা শর্টকাট ইউজ করবে না, এটা আমি আমার সুবিধার জন্য করছি। ঠিক আছে, ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইডেড বাই সিএম পার ইউনিট, মানে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। কি হচ্ছে তাহলে রিকোয়ার্ড সেলস কি হচ্ছে, ফিক্সড কস্ট প্রশ্নে দেওয়া ছিল কত, ডাটাগুলো একটু মাথায় রাখো 15 লাখ, আর টার্গেট প্রফিট এর কথা কত আর্ন করতে বলা আছে আমার 7,50,000। কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট আমি বের করছিলাম আগে 40, তাহলে 56
250 ইউনিট আমাকে সেল করতে হবে, তাহলে আমি 7,50,000 ইউনিট প্রফিট করতে পারবো। আচ্ছা, এখন আসো রিকোয়ার্ড সেলস ইন টাকা। ফর্মুলা দেখো, ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। এই রেশিও কিন্তু আমার আগে ক্যালকুলেট করা আছে, তাহলে আমার এখানে ফিগার হচ্ছে কত, 33,74,998। এটা আমি আরেকটা বিষয় তোমাদের বলে রাখি, এটা কিন্তু রাউন্ড ফিগার আসার কথা, ঠিক আছে? এখানে ডেসিমালের জন্য চেঞ্জ হয়েছে। এটা যদি আমরা 56,250 ইউনিটসকে 60 দিয়ে ভাগ করি, মানে এই ইউনিটকে সেলিং প্রাইস দিয়ে যদি গুণ করি, ভাগ না সরি, তাহলে কিন্তু রিকোয়ার্ড সেলস চলে আসবে। বুঝতে পেরেছো তোমরা আমার কথা? তবে এই সিস্টেমে করাটাই বেশি অ্যাকুরেট। দেখো, if due to pandemic sales volume falls at 30,000 units, then what should be management's decision? আমার এখানে দেখো বর্তমানে সেল হচ্ছে কত, 50,000, ওকে? ব্রেক ইভেন সেলস কত ছিল, 37,500। এখন বলা হচ্ছে প্যান্ডেমিকের কারণে যদি কোনো যদি আমার মার্কেট ডিমান্ড কমে যায়, 30,000 ইউনিট হয়ে যায়, তাহলে কোম্পানির ম্যানেজমেন্ট ডিসিশন কি হওয়া উচিত? দেখো, ব্রেক ইভেন পয়েন্টের আগে 30,000 কি 37 ব্রেক ইভেন পয়েন্টের আগে নাকি পরে? আগে আগে। ব্রেক ইভেন পয়েন্টের আগে আমরা কি বলছিলাম, গ্রাফে কি দেখাইছিলাম, লস এরিয়া নাকি প্রফিট এরিয়া? লস এরিয়া। লস এরিয়া। এখন 30,000 যদি সেল করি, তাহলে আমার কি হবে, লস হবে না প্রফিট হবে? কি মনে হচ্ছে? লস হবে। লস হবে। এখন কোম্পানির কি করা উচিত, প্রোডাকশন করা উচিত নাকি উচিত না? প্রোডাকশন করা উচিত। যদি প্রোডাকশন না করে মিস ফিক্স কস্ট থেকে নেট লসটা আরো মিস বেড়ে যাবে। ইয়েস, এটা তোমরা পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে পাবা, ঠিক কি না? ইকোনমিক্সে পড়ছো না, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট পড়ছো? জি ম্যাম, একটু পড়ছিলাম ম্যাম, মনোপলি মার্কেট এরকম। এটা তো করার কথা, পারফেক্ট কম্পিটিটিভ জি, জি। মার্কেটের প্রফিট আর্নিং, এটা তো এটার উপরে তো বেশ কয়েকটা গ্রাফ ছিল, নরমাল লস, অ্যাবনরমাল লস, প্রফিট, জি। সুপার প্রফিট। জি ম্যাম, পড়াইছে, স্যাররা পড়াইছে ম্যাম। তোমাদের ইকোনমিক্স কে পড়াইছে? আমাদের একজন আর কি স্যার পড়াইছিলেন, তিনি আর কি অস্থায়ী আর কি, শরীফ স্যার। শরীফ স্যার, কিন্তু তিনি আর কিছু এটা আর কি স্বল্পকালীন, খণ্ডকালীন আর কি। খণ্ডকালীন, হ্যাঁ, পার্ট টাইম আসছিলেন, বুঝতে পারছো? এটা তোমরা ওই যে আসলে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট থেকে অ্যানসারটা পাবা। আমি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, একটা ইনকাম স্টেটমেন্ট তৈরি করে আমরা নতুন করে, দেখো 30,000 ইউনিটের জন্য আমরা একটা ইনকাম স্টেটমেন্ট সংক্ষেপে তৈরি করব, ঠিক আছে? সেলস এক্ষেত্রে আগে ছিল 50,000, এখন হবে 30,000। এক্ষেত্রে নেট লস হচ্ছে কত, 3 লাখ। দেখো 3 লাখ হচ্ছে নেট লস। ফিক্সড কস্ট কিন্তু ফিক্সড, এটার কোনো চেঞ্জ নাই। তোমার মার্কেট ডিমান্ড কমছে, এজন্য কস্টের পরিমাণ কমে নাই, ফিক্সড কস্টের পরিমাণ। ভেরিয়েবল কস্ট কমছে কিন্তু ফিক্সড কস্ট কমে নেই।
আচ্ছা, তাহলে লস কত হচ্ছে? 3 লাখ। এখন আমরা এখানে দেখি, দেখো at 30,000 units production level, modern company incurs net loss টাকা 3 lakh. But if it stops production to avoid net loss, then it will have to pay fixed cost টাকা 15 lakh, which is greater than net loss টাকা 3 lakh. Hence, to minimize loss, it will be wise decision to continue production at 30,000 units. বুঝতে পেরেছো? আমি যদি প্রোডাকশন করি আমার লসের পরিমাণ হবে 3 লাখ, আর যদি প্রোডাকশন বন্ধ করে দিই তাহলে কি হচ্ছে? আমাকে ফিক্সড কস্ট অবশ্যই পেমেন্ট করতে হবে 15 লাখ। তাহলে কি হচ্ছে এখানে? আমাকে প্রোডাকশন কন্টিনিউ করতে হবে টু মিনিমাইজ দ্য লস। বুঝতে পেরেছো? এই আনসারটা তোমাদের পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে ছিল, যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে লস হওয়ার পরও একটা কোম্পানি কেন প্রোডাকশন কন্টিনিউ করে, এটাই হচ্ছে আনসার। সে যদি প্রোডাকশন স্টপ করে তাহলে কিন্তু তার লসের পরিমাণ আরো বড় হবে। লস মিনিমাইজ করার জন্য এক্ষেত্রে প্রডিউস করবে, প্রফিট আর্ন করার জন্য না। তাহলে আমরা নেক্সট রিকোয়ারমেন্টে যাই। নেক্সট ওয়ান, হোয়াট উইল বি প্রফিট ইফ ফিক্সড কস্ট ইনক্রিজেস বাই 5%? দেখো এখানে ফিক্সড কস্ট আছে কত? 15 লাখ। এখন বলা হচ্ছে ফিক্সড কস্ট যদি 5% বাড়ে তাহলে প্রফিট কত হবে? দেখো ইনকাম স্টেটমেন্টে ফিক্সড কস্ট বাড়া মানে কি? প্রফিটের পরিমাণ কমা নাকি বাড়া? এই গ্রাফ থেকে দেখো। কমা। হ্যাঁ, যদি ফিক্সড কস্ট বাড়ে প্রফিটের পরিমাণ কমবে, ফিক্সড কস্ট যদি কমে তাহলে প্রফিটের পরিমাণ বাড়বে। প্রথমে এটা মাথায় সেট করো। এখন প্রশ্নে আসো, ফিক্সড কস্ট কত পার্সেন্ট বাড়বে? 5% বাড়বে। 5% ইনক্রিজ ইন ফিক্সড কস্ট। সেটা আমি এডিট করব। আপলোড দিয়ে দিছো তোমরা? এটা মাইনাস হবে, কারণ ফিক্সড কস্ট বাড়ার কারণে প্রফিটের পরিমাণ কমে যাবে। এটা তোমরা একটু লিখো, এই আনসারটা তোমরা লিখো। 6 নাম্বার লিখো, if fixed cost increases by 5%, then profit will be 5 lakh minus, মানে বর্তমানে প্রফিট যা আছে তার চাইতে আরো কমবে। 5 লাখ মাইনাস 15 লাখ মাল্টিপ্লাইড বাই 5%, তার মানে শুধু প্লাসের জায়গায় মাইনাস হবে। আর এখানে ফিগার হবে 4,25,000। এটা একটু কারেকশন করো। 6 নাম্বার লিখছো তোমরা? এটা হবে 4 লাখ। আরেকবার একটু বলেন মানে কারেকশনটা। কারেকশন হচ্ছে এখানে 5 লাখ মাইনাস হবে, প্লাস না হয়ে। $5 লাখ মাইনাস হবে, আর এখানে ফিগার হবে 4,25,000। ঠিক আছে? তাহলে আমরা 7 নাম্বার শুরু করি। নাম্বার 7, what will be break even point in units and in per unit decreases by, দেখো decreases by 2। এখানে পার ইউনিট ভেরিয়েবল কস্ট আছে কত বর্তমানে? কত আছে? বর্তমানে আছে হচ্ছে 20। দেখো এখন বলা হচ্ছে যদি 2 টাকা কমে তাহলে নতুন ভেরিয়েবল কস্ট কত হবে?
18, ঠিক কিনা? দেখো ভেরিয়েবল কস্ট যদি 18 হয় তাহলে ব্রেক ইভেন পয়েন্ট কত হবে? আমরা আগে যে ব্রেক ইভেন পয়েন্ট ক্যালকুলেট করেছিলাম সেটা ছিল ভেরিয়েবল কস্ট পার ইউনিট 20 ধরে। এখন বলা হচ্ছে 20 এর পরিবর্তে যদি 18 হয় তাহলে কত হবে? দেখো নিউ ভেরিয়েবল কস্ট ইকুয়াল টাকা 18, নিউ কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট 42। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস, ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন। এখন ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা আমরা কি করলাম, শর্টকাটে করলাম। এই যে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট যেটা পেয়েছি সেটাকে সেলিং প্রাইস দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, শেষ। কারো কোনো কোশ্চেন আছে? দেখো বুঝছো কিনা? আমি নেক্সট রিকোয়ারমেন্ট শুরু করব। কারো কোনো প্রশ্ন আছে? থাকলে বলো। তাহলে আমি নেক্সট পয়েন্টে যাই। দেখো, you are required to calculate profit on every case as a result of the following changes. আমার এখানে কিছু চেঞ্জের কথা বলা আছে, প্রত্যেকটা কেস কনসিডার করে আমাকে আলাদা আলাদা করে প্রফিট ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? দেখো প্রথম কেস হচ্ছে 10% ইনক্রিজ ইন সেলিং প্রাইস। দেখো যদি সেলিং প্রাইস বাড়ে, 10% বাড়া মানে কি, এখানে পার ইউনিট 6 টাকা করে বাড়বে, প্রতি ইউনিট হয়ে যাবে 66। তাহলে আমার প্রফিটের পরিমাণ কি বাড়বে নাকি কমবে? বেড়ে যাবে। বেড়ে যাবে। যদি বাড়ে তাহলে আমরা কি করব, দেখো net profit after 10% increase in selling price equal কারেন্ট প্রফিটের সাথে আমরা কি করব, দেখো কারেন্ট প্রফিটের সাথে কি করব, 60 ইন্টু 10%। কারণ এখানে দেখো 60 টাকা পর্যন্ত প্রফিট কত হয় এটা আমার বের করা আছে, এর সাথে আমি শুধু বের করব এই যে 10% বাড়ার কারণে প্রফিটে কি পরিমাণ চেঞ্জ হচ্ছে। তাহলে 6 টাকা প্রতি ইউনিটে বাড়ছে 6 টাকা করে, আমার সেলসের পরিমাণ হচ্ছে 50,000, তাহলে টোটাল প্রফিট হয়ে যাবে কত, 8 লাখ। বুঝতে পেরেছো? এরপরে রিকোয়ারমেন্ট হচ্ছে 10% ডিক্রিজ ইন ভেরিয়েবল কস্ট। এখানে ভেরিয়েবল কস্ট যদি কমে 10% ডিক্রিজ, 10% ডিক্রিজ হওয়া মানে কি, এখানে ভেরিয়েবল কস্ট এখন আছে 20 করে পার ইউনিট, 10% কমলে পার ইউনিট কত হবে, পার ইউনিট কত হবে 10% কমলে 18, 2 টাকা করে কমে যাবে। দেখো এখন ভেরিয়েবল কস্ট যদি 2 টাকা করে কমে আমার প্রফিটের পরিমাণ কত হয় সেটা দেখো। আচ্ছা ভেরিয়েবল কস্ট কমলে আমার প্রফিটের পরিমাণ কি বাড়বে নাকি কমবে?
তাও বেড়ে যাবে। হুম, net profit after 10% decrease in variable cost equal, দেখো 5 লাখ প্লাস 20 হচ্ছে কারেন্ট ভেরিয়েবল কস্ট ইন্টু 10%, 10% যেহেতু কমছে, ইন্টু 50,000 যেহেতু 50,000 ইউনিট সেলস ইকুয়াল 6 লাখ। নেক্সট ওয়ান 10% ডিক্রিজ ইন ফিক্সড কস্ট। এখানে ফিক্সড কস্ট কত আছে? 15 লাখ। এটা 10% যদি কমে কত হবে? আচ্ছা আগে বলো, ফিক্সড কস্ট যদি কমে তাহলে আমার প্রফিটের পরিমাণ কি বাড়বে নাকি কমবে? বাড়বে। বাড়বে। তাহলে আমরা কি করব দেখো, সংক্ষেপে বলি। 5 লাখ হচ্ছে কারেন্ট প্রফিট, এখানে যেটা কমবে সেটা যোগ করে দিব। 15 লাখে 10% হচ্ছে 1,50,000, তাহলে আমার প্রফিটের পরিমাণ কত হবে? 6,50,000। তারপর আমি দেখাই তোমাদের, এই যে দেখো 5 লাখ প্লাস 15 লাখ। নেক্সট ওয়ান 10% ডিক্রিজ ইন সেলস ভলিউম। এক্ষেত্রে কিন্তু একটু ডিফারেন্ট। দেখো এক্ষেত্রে আমাদের ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট অথবা সেলিং প্রাইস যখন চেঞ্জ হচ্ছে বাকিগুলো কনস্ট্যান্ট থাকতো। ধরো সেলিং প্রাইস বাড়লেও কিন্তু ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্টের উপর কোনো চেঞ্জ আসবে না, ঠিক আছে? কিন্তু এখানে বলা হচ্ছে 10% ডিক্রিজ ইন সেলস ভলিউম। ভলিউম চেঞ্জ হওয়া মানে কি? আগে ছিল 50,000, এটা 10% কমা মানে 5,000 কমবে। এখন সেলিং ইউনিট কত হবে? 45,000। তাহলে 45,000 যদি কি হয়, সেলস ভলিউম হয়, তাহলে ভেরিয়েবল কস্টের পরিমাণও অবশ্যই কমে যাবে, ঠিক কি না? কারণ আগে আমাদের কস্ট, ভেরিয়েবল কস্ট বের করেছিলাম আমরা 50,000 এর জন্য, আর এখন আমরা নতুন করে ক্যালকুলেট করব 45,000 এর জন্য। 45,000 এর জন্য, কিন্তু ফিক্সড কস্টের উপর কোনো প্রভাব পড়বে না। তো এটা আমরা দেখো কিভাবে সলভ করলাম। দেখো এই যে 5 লাখ, এই 5 লাখ হচ্ছে 50,000 এর জন্য, ঠিক আছে? 50,000 ইউনিটের জন্য 5 লাখ, কিন্তু আমাকে বের করতে হবে কিসের জন্য? এই 50,000 ইউনিটের, সরি 5 লাখের মধ্যে 50,000 ইউনিটের ভেরিয়েবল কস্ট আছে, কিন্তু আমি এখন প্রফিট বের করব কত ইউনিটের জন্য? বলো। 45,000 ইউনিটের জন্য। তার মানে এখানে 5,000 ইউনিটের বেশি আছে ভেরিয়েবল কস্ট। তো এখানে ভেরিয়েবল কস্ট আমি যেটা বেশি মাইনাস করেছিলাম সেটা এখন প্লাস করে দিব। দেখো 5 লাখ প্লাস 50,000 ইন্টু 10% মাল্টিপ্লাইড বাই কন্ট্রিবিউশন মার্জিন, ঠিক আছে? ইকুয়াল 7 লাখ। আচ্ছা এটা এভাবে না করো, এক্ষেত্রে ভুল হওয়ার একটা চান্স আছে। আমি তোমাদেরকে, লিখো, তোমরা খাতায় লিখো, এখানে একটু কারেকশন আসবে। লিখো নেট প্রফিট আফটার 10% ইনক্রিজ ইন সেলস ভলিউম। এটা কি ইনক্রিজ ছিল নাকি ডিক্রিজ ছিল? ইনক্রিজ ছিল। তো তোমরা এতক্ষণ চুপ করে আছো কেন? আমি তো ডিক্রিজ পড়াচ্ছিলাম। 10% ইনক্রিজ ইন সেলস ভলিউম। দেখো এখন আছে 50,000, তাহলে 10% বাড়লে আমার সেলস ভলিউম কত হবে? 55,000 হয়ে যাবে না? 5,000 বাড়বে। সেলস ভলিউম কত হবে?
সেলস ভলিউম কত হবে? 55 55,000, ইয়েস। এখন সেলস ভলিউম বাড়লে এখানে আমার প্রফিটের পরিমাণ কি বাড়বে নাকি কমবে? বাড়বে। বাড়বে। তাহলে কিভাবে বাড়ছে দেখো, আমি কারেন্ট প্রফিট ঠিক রাখবো 5 লাখ, এই 5 লাখের সাথে যোগ করব কি, এই যে পার ইউনিট কন্ট্রিবিউশন 40 ছিল না, পার ইউনিট কন্ট্রিবিউশন কত ছিল? 60 মাইনাস 20। আর কত ইউনিট বাড়ছে? 5000 ইউনিটস। তাহলে কারেন্ট প্রফিট প্লাস ইনক্রিজড ভলিউম, ইনক্রিজড প্রোডাকশন ইউনিট মাল্টিপ্লাইড বাই পার ইউনিট প্রফিট, তাহলে কত হচ্ছে? 7 লাখ। এটা বুঝছো তোমরা? বুঝছো কি না? যদি এভাবে না বুঝো তোমরা আরেকটা সলিউশন লিখো, নেট প্রফিট আফটার 10% ইনক্রিজ ইন সেলস ভলিউম, নেট প্রফিট আফটার 10% ইনক্রিজ ইন সেলস ভলিউম। লিখছো? net profit after 10% increase in sales volume equal 55,000, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখো 55,000 into 60 per unit selling price minus আবার ফার্স্ট ব্র্যাকেট 55,000 into 20, ফার্স্ট ব্র্যাকেট শেষ, এরপরে লিখো মাইনাস 15 লাখ। এখন দেখো কত আসছে। মিসিকটা আবার বলো। এটা লিখো, প্রথমে তুমি রেভিনিউ ক্যালকুলেট করো, এটা আমরা সংক্ষেপে লিখবো 55,000। দেখো 10% যদি বাড়ে আমার সেলস ইউনিট কত হচ্ছে? 10% বাড়ার পরে কত হয়? 55,000, ঠিক কি না? জি ম্যাম। হ্যাঁ, এখন এই 55,000 এর জন্য আমরা প্রফিট ক্যালকুলেট করব। তোমরা যদি এই ফর্মুলাটা না বুঝো তাহলে ইলাবোরেট করো। প্রথমে আমরা সেলস ভলিউম বের করি 55,000 ইনটু 60, ফার্স্ট ব্র্যাকেটে রাখবা। রেভিনিউ হচ্ছে কত? 55,000 ইনটু 60, মাইনাস ভেরিয়েবল কস্ট। এখন মাল্টিপ্লাই বের করো ভেরিয়েবল কস্ট, তাও ফার্স্ট ব্র্যাকেটে রাখবা 55,000 ইনটু 20,
লিখছো? এরপরে ফিক্সড কস্ট মাইনাস করো, মাইনাস 15 লাখ। তাহলে কত হলো নেট প্রফিট? 7 লাখ ম্যাম। 7 লাখ। ঠিক আছে, যেটা সহজ মনে হয় এভাবে করবা। দেখো লাস্ট ওয়ান, 10% ইনক্রিজ ইন সেলিং প্রাইস, তার মানে সেলিং প্রাইস কত হবে পার ইউনিট? 66। 10% ইনক্রিজ ইন সেলস ভলিউম, এক্ষেত্রে সেলস ভলিউম হবে 55,000 এবং সেলিং প্রাইস হবে কি পার ইউনিট 66। তাহলে নেট প্রফিটের উপর ইফেক্ট কি পড়বে দেখো। আমি এখানে সংক্ষেপে লিখছি 55,000 ইন্টু কন্ট্রিবিউশন পার ইউনিট মাইনাস ফিক্সড কস্ট। এটা চাইলে তোমরা আগের ফর্মুলাতেও করতে পারো। আগের ফর্মুলা বুঝছো? একটু আগে আমি যেটা ইলাবোরেট করালাম এটা তোমরা লিখতে পারো। দেখো শুধু ক্যালকুলেশনটা লিখো, 55,000 ইন্টু 66 মাইনাস 55,000 ইন্টু 20 মাইনাস 15 লাখ। ওটা লিখে রাখো, যদি ওইটা বুঝলে, আমি যেটা এখন বললাম এটা বুঝলে এটাও বুঝবা, একই বিষয়। 55,000 ইন্টু 66 মাইনাস 55,000 ইন্টু 20, মানে টোটাল রেভিনিউ একবার ক্যালকুলেট করব, তারপরে ভেরিয়েবল কস্ট মাইনাস করব, তারপরে ফিক্সড কস্ট মাইনাস করব। আমি আলটিমেটলি পাবো কি নেট প্রফিট। দেখো একই ফিগার আসছে। এখন বলো কার কি সমস্যা? ম্যাডাম সেলস ভলিউম যদি ডিক্রিজ হয় তাহলে তো অন্যরকম হবে না? সেলস ভলিউম ডিক্রিজ হলে হ্যাঁ অন্যরকম হবে, প্রফিট কমে যাবে। পারবা না এই নিয়মে? শেষে আমি যেটা লিখে দিলাম ওই সিস্টেমে পারবা তো? কি পারবা? ম্যাম হ্যাঁ বলো। আমাদের ওভারহেডে কি একটা কিছু বাকি ছিল মনে হয়? ওভারহেডে কিছু বাকি ছিল শেষের দিকে ম্যাম। ইকুয়েশন মেথড, यस আজকে শেষ করে দেব ম্যাম সিমultaneous। হ্যাঁ হ্যাঁ সিমালটেনিয়াস ইকুয়েশন মেথড, यस। তোমাদের সবচাইতে কঠিন চ্যাপ্টার কোনটা মনে হয়েছে এ পর্যন্ত যা করালাম? মিস সব তো কঠিন লাগে। সবই তো কঠিন ম্যাডাম। না না এটা হলো, তার মানে তোমরা পড়ো নাই।
তোমাকে স্পেসিফিক আনসার করতে হবে, বুঝতে পারছো? হুম, ম্যাডাম কস্টে ঝামেলা হয় মনে হয়। কষ্টে ঝামেলা হয় কেন? আচ্ছা, আমি তোমাদের সিমালটেনিয়াস ইকুয়েশন মেথড পরে আরেকদিন করাই দিব, ঠিক আছে? আজকে একটু ঝামেলা হচ্ছে মনে হয়, তবে আমি মোবাইল থেকে ট্রাই করি। তোমরা লাইনে থাকো, আমি মোবাইল থেকে ট্রাই করি, ঠিক আছে? সিটি কখন দিবা তোমরা? 5 তারিখ ম্যাম। ম্যাম আমাদের সিলেবাস কি তাহলে শেষ? শেষ। তোমরা কি আরো পড়তে চাও নাকি? জি ম্যাডাম, পড়ান। আর কয়টা ক্লাস বাকি আছে তোমাদের? ম্যাম 6 তারিখ পর্যন্ত ক্লাস আছে। 6 তারিখ পর্যন্ত ক্লাস আছে। বাকি ছিল কিসেও বারহেডে না? সিমultaneous আছে। ওভারহেড বাকি আছে। জি ম্যাম। আচ্ছা, সিমালটেনিয়াস ইকুয়েশন মেথড হচ্ছে তোমার রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথডের অল্টারনেটিভ, ঠিক আছে? রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথড আমরা কি করেছিলাম, যে একটা ডিপার্টমেন্ট, এখানে প্রথম অ্যাজাম্পশন আমাকে বুঝতে হবে যে রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথড এবং সিমালটেনিয়াস ইকুয়েশন মেথড অ্যাপ্লাই করার জন্য আমাদের প্রথম অ্যাজাম্পশন হবে কি, একটা সার্ভিস ডিপার্টমেন্ট আরেকটা সার্ভিস ডিপার্টমেন্ট থেকে সার্ভিস নিবে। মনে করো একাধিক সার্ভিস ডিপার্টমেন্ট আছে, এক্ষেত্রে কি হবে, একজন আরেকজনের কাছ থেকে সার্ভিস নিবে, ঠিক আছে? এমন না যে একজন ধরো এ বি কে দিল, বি এর কাছ থেকে কিছু নিল না, এরকম হবে না। এ বি এর কাছ থেকে যেমন নিচ্ছে, বি এর কাছ থেকেও নিবে। ওকে, তাহলে এখন এই রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথডে আমরা দেখতেছি যতক্ষণ পর্যন্ত এটা জিরো হচ্ছে না, সার্ভিস ডিপার্টমেন্টের কস্ট যতক্ষণ জিরো হচ্ছে না ততক্ষণ পর্যন্ত ডিস্ট্রিবিউশন চলতেই থাকবে। আচ্ছা, এখন এই যে ডিস্ট্রিবিউশন, এই ডিস্ট্রিবিউশনটা আমরা সিমালটেনিয়াস ইকুয়েশন মেথডের মাধ্যমেও করতে পারি। কিভাবে? আমরা প্রথমে সার্ভিস ডিপার্টমেন্ট গুলোর জন্য দুইটা ইকুয়েশন ফর্ম করব। ইকুয়েশন কিভাবে করব দেখো, এই যে আমরা প্রশ্নে দেখি ই সার্ভিস ডিপার্টমেন্ট ই এফ এর কাছ থেকে নিচ্ছে 20%, তাহলে ই এর কস্ট আছে কত উপরে? পরে দেখো ই এর কস্ট আছে 2340। এটা হচ্ছে প্রাইমারি ডিস্ট্রিবিউশন থেকে পাওয়া সার্ভিস ডিপার্টমেন্ট ই ডিপার্টমেন্টের কস্ট। এখন কি হবে, এই 2340 এর সাথে যোগ করতে হবে কি, ই এফ এর কাছ থেকে যেটা পাচ্ছে, মানে কি এফ কিছু কস্ট ই কে দিবে, সেটা কত দিবে? 20% দিবে।
কত 20% দিবে? এফ এর যে কস্ট আছে তার 20% দিবে, মানে এফ এর টোটাল কস্ট যদি 800 হয় সেখান থেকে 20% দিয়ে দিবে। হচ্ছে কি হচ্ছে আলটিমেটলি দাঁড়াচ্ছে, দেখো আমরা ওভারহেড অফ সার্ভিস ডিপার্টমেন্ট ই আর ওয়াই ইকুয়াল টোটাল ওভারহেড অফ সার্ভিস ডিপার্টমেন্ট এফ। আচ্ছা, এখন আমাদের প্রশ্ন অনুসারে এফ এর টোটাল ওভারহেড যেটা থাকবে সেটা 20% ই বিয়ার করবে, আবার ই এর টোটাল ওভারহেড যেটা থাকবে সেটা 10%, সরি এফ এর টোটাল ওভারহেড যেটা না, ই এর টোটাল ওভারহেডের 10% এফ বিয়ার করবে। বুঝতে পারছো তোমরা? এফ থেকে 20% ই নিবে, ই থেকে 10% এফ নিবে। আচ্ছা, তাহলে ইকুয়েশনটা কি হচ্ছে আলটিমেটলি দেখো, এক্স ইকুয়াল, বুঝো নাই? দেখো এক্স ইকুয়াল, এক্স এর প্রাইমারি ডিস্ট্রিবিউশনে ছিল 2340 প্লাস 10% অফ, সরি আমার একটু বলতে ভুল হয়েছে, এখানে এফ হচ্ছে 20%, ঠিক আছে? ই এর টোটাল থেকে 20% এফ কে দিবে নাকি, আর ই নিবে কত? 10%, ঠিক আছে? তাহলে 10% অফ ওয়াই, ওয়াই এর যেটা থাকবে সেটা 10% কি নিবে? এক্স নিয়ে নিবে, ই ডিপার্টমেন্ট নিবে। আবার ওয়াই এর জন্য দেখো এখানে আমার ওয়াই এর প্রাইমারি ডিস্ট্রিবিউশন থেকে পাচ্ছে 3000 নিজের, এটা প্রাইমারি ডিস্ট্রিবিউশন থেকে পাচ্ছে, এবং ই থেকে কত পার্সেন্ট নিবে? ই থেকে নিবে 20% অফ এক্স। তাহলে এখানে মেন ঝামেলাটা হচ্ছে এই ইকুয়েশন ফর্মে। এই দুইটা ইকুয়েশন আমরা যে কোনো একটা, বিভিন্ন মেথড আছে তোমরা অবশ্যই পারো, এই যে কোনো একটা মেথড ফলো করে এক্স এবং ওয়াই এর ভ্যালুটা বের করব। দেখো ইকুয়েশন দুইটা আমরা সলভ করলাম, এক্স এবং ওয়াই এর ভ্যালু কত পাচ্ছি, এক্স ইকুয়াল 2694, ওয়াই ইকুয়াল 3538। এই যে দেখো প্রথমে ছিল কিন্তু ওদের কত, প্রথমে ছিল এক্স ছিল সরি ই ছিল যে 2340 আর এফ ছিল 3000। এই যে সবকিছু যোগ বিয়োগ করার পর ইকুয়েশন সলভ করার পরে আমরা পাচ্ছি কি আলটিমেট যোগফল, ওয়াই এর টোটাল কত, এক্স এর টোটাল কত। এখন আমরা এই টোটাল কস্ট গুলো ডিস্ট্রিবিউট করে দিব কার মধ্যে, কিভাবে? ই এবং এফ এর মধ্যে ডিস্ট্রিবিউট করে দিব। দেখো কিভাবে, একটা স্টেটমেন্টের মাধ্যমে। এখানে আমার 2 নাম্বার রিকোয়ারমেন্টে একটা স্টেটমেন্ট দেওয়া আছে। দেখো প্রথমে আমরা অরিজিনাল ডিস্ট্রিবিউশনটা লিখব, অরিজিনাল ডিস্ট্রিবিউশন লেখার পরে সার্ভিস ডিপার্টমেন্ট ই এবং এফ এর কস্ট ডিস্ট্রিবিউট করে দিব সবার মধ্যে। কিভাবে ডিস্ট্রিবিউট করতেছি দেখো, ইকুয়েশন থেকে আমরা কি পেয়েছি, ই এর টোটাল কস্ট হচ্ছে 2694, তাহলে প্রথমে 2694 কে আমরা ডিস্ট্রিবিউট করে দিচ্ছি কোন রেশিওতে? দেখো ইকুয়েশন সলভ করে আমরা যেটা পেলাম এক্স এর ভ্যালু, এক্স ভ্যালু মানে ই এর টোটাল ওভারহেড 2694, ই বরাবর আমি দেখো পার্টিক্যালি 2694 লিখছি। লিখার পরে এই 2694 কে আমি প্রশ্নের ইকুয়েশনে পার্সেন্টেজে ভাগ করে দিব, 20%, 25%, 35%, 20%। বুঝতে পেরেছো তোমরা? এই যে 2694 এ প্রশ্নে এখানে একটি ইয়ার পার্সেন্টেজ দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ? এই ইকুয়েশনে আমরা ভাগ করে দিব। এরপরে দেখো ইকুয়েশন থেকে আমরা কি পাচ্ছি, ওয়াই এর ভ্যালু পাচ্ছি 3538। এই যে 3538 আমি এখানে লিখলাম, স্টেটমেন্টে লিখলাম। এই 3538 কে আমি এখানে লিখলাম কি, দেখো কোন রেশিওতে ভাগ করব, প্রশ্নের রেশিও। এই যে এফ এর রেশিও যেটা দেওয়া ছিল 25 25 40 10, ওকে 25 25 40 10।
এই রেশিওতে আমি ভাগ করে দিলাম 3538। এখানে যোগফল মিলানোর জন্য সম্ভবত একটু 1 প্লাস মাইনাস করা হয়েছে, এটা সমস্যা না, এটা তোমরা নিজেরাই মিলাই দিতে পারবা। বুঝতে পেরেছো? এখন বলো কার কি প্রশ্ন। এখানে মেইন কাজ হচ্ছে তোমার ইকুয়েশন ফর্ম করা, সলিউশন তোমরা নিজেরাই পারবা, ইকুয়েশন সলভ করতে পারবা। আমি আবার বলে দিচ্ছি ইকুয়েশন কিভাবে সলভ করছি। আমরা প্রথমে ধরে নিলাম এক্স হচ্ছে ই এর টোটাল ওভারহেড আর ওয়াই হচ্ছে কি এফ এর টোটাল ওভারহেড। এখানে টোটাল বিষয়টা কেন আসছে, এখানে যেহেতু রিসিপ্রোকাল মেথড, রিসিপ্রোকাল সার্ভিস মেথডে কি হচ্ছে, সে প্রাইমারি ডিস্ট্রিবিউশন থেকে কিছু ওভারহেড পাবে, আবার সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন থেকে কিছু ওভারহেড পাবে। ঠিক আছে, তাহলে আমি টোটাল ওভারহেড ক্যালকুলেট করার জন্য এক্স এবং ওয়াই দুইটা টার্ম নিলাম। এক্স এর ফর্মুলাটা কিভাবে ফর্মুলেট করতে 2340, এটার সাথে ই এফ থেকে নিবে 10%। এরপরে এফ এর ক্ষেত্রে আসো, এফ এর প্রাইমারি ডিস্ট্রিবিউশনে ছিল 3000, এফ ই এর কাছ থেকে নিবে কত 20%। তাহলে আমার ইকুয়েশন হচ্ছে কি 10% অফ ওয়াই যোগ হবে এক্স এর ক্ষেত্রে, ওয়াই এর ক্ষেত্রে 20% অফ এক্স যোগ হবে। আর কোনো ঝামেলা নেই, ইকুয়েশন বুঝলে এখানে প্রবলেম সলভ। আর একদম লাস্টে গিয়ে আমরা যে স্টেটমেন্ট শো করব, এখানে 2 নাম্বার স্টেটমেন্টের মতোই, 2 নাম্বার স্টেটমেন্টের মতো আমরা কি করব, এক্স ওয়াই ভ্যালুগুলো প্রশ্নের পার্সেন্টেজ অনুসারে ডিস্ট্রিবিউট করে দিব। দেখো আগের প্রবলেমে মানে আগের মেথডে রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথডে যে কাজটা আমরা বারবার করতাম, এখানে বারবার ডিস্ট্রিবিউট করতে হচ্ছে না। আমি রেশিও পার্সেন্টেজ একবার অ্যাপ্লাই করে দিলে ডিস্ট্রিবিউশন কমপ্লিট হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে পার্থক্য সিমালটেনিয়াস ইকুয়েশন মেথডের সাথে এই মেথডের। ঠিক আছে, আমি তোমাদেরকে এখান থেকে ওভারহেড থেকে কিছু প্র্যাকটিক্যাল প্রবলেম দিব, নিজেরা প্র্যাকটিস করবা। ওকে, তাহলে আজকে শেষ করে দিচ্ছি। জি ম্যাম। ঠিক আছে, আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম তাহলে তো আমাদের সিলেবাস একদম শেষ ম্যাম। হ্যাঁ সিলেবাস শেষ, এখন প্র্যাকটিস করতে হবে। আমার শেষ, তোমাদের না। বুঝতে পারছো? প্র্যাকটিস করতে হবে, কারণ অনলাইনে ক্লাস করছো তো অনেক কিছু ল্যাকিংস থাকতে পারে। ম্যাম প্র্যাকটিস ম্যাম সমস্যা হলে যে কোনো সময় লাগবে ম্যাম দিতে পারো প্র্যাকটিস, আর প্র্যাকটিস করতে থাকো। তোমাদের একটা রিভিউ ক্লাস নিব, তবে রিভিউ ক্লাসটা আমি চাচ্ছি একটু সময় দিয়ে নিতে, যাতে তোমরা প্র্যাকটিস করতে গিয়ে সমস্যাগুলো বের করতে পারো। ম্যাম আমাদের 5 তারিখের মধ্যে ম্যাম শেষ করে দিয়েন ম্যাম, আর কি ম্যাম 5 তারিখে আমাদের সব আর কি সর্বশেষ সিটি ম্যাম। 5 তারিখ তো সিটি নিব। জি ওই দিনে ম্যাম শেষ করে দিয়েন। ঠিক আছে, দেখা যাক। তাহলে 5 তারিখ সিটি কিসের উপরে? ম্যাম স্টোর লেজারের উপরে। টুল লেজারের উপরে, ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম।